তো সিনেমার নাম হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এই সিনেমায় অনেক বাঘা বাঘা অভিনেতা রয়েছে, যাদের মধ্যে একজন রয়েছে লিওনার্দো ডিকাপ্রিও, যাকে আপনারা ম্যাক্সিমাম লোকেরাই চেনেন। তার অধিকাংশ সিনেমায় একটা জিনিস আপনারা কমন পাবেন, তাকে কোনো হিরোর চরিত্রে কিন্তু দেখায় না, বরং তার অভিনয় জাস্ট আমাদের মুগ্ধ করে দেয়। সেই কারণেই তো বিশ্বের কিছু সেরা অভিনেতাদের ক্যাটাগরিতে সে পড়ে। সো এনিওয়েজ, চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম হচ্ছে পারফিডিয়া বেভারি হিলস, তাকে আমি পারফিডিয়া বলেই ডাকছি। সে একটা বিপ্লবী গ্রুপের মেম্বার, যেটাকে ফ্রেঞ্চ 75 বলা হয়। যদিও আমি সেটাকে বিপ্লবী গ্রুপ তো বলছি, তবে গোটা দেশে সেটাকে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবেই ধরা হয়। সে চারপাশটা একটু স্কাউট করতে বেরিয়েছে। পাশেই ছিল একটা ডিটেনশন সেন্টার, যেখানে ইমিগ্রেন্টসদের আটকে রাখা হয়েছে, মানে সেখানেই আক্রমণ করার প্ল্যান সে করছে। তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে গেটো, প্যাট কালহন, তাকে আমি প্যাট বলেই রাখছি। তো প্যাট হচ্ছে একটু বোকা, সম্পূর্ণভাবে ক্লুলেস। তার গার্লফ্রেন্ড এবং তাদের সেই গ্রুপ অর্থাৎ ফ্রেঞ্চ 75 তারা কি প্ল্যান করছে সেগুলো কিছু সে জানে না। সে এক টাইপের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার, কিছু বোম সোম সে বানিয়েছে আক্রমণ করার জন্য, কারণ সেদিন রাতেই তারা সেই ডিটেনশন ক্যাম্পে আক্রমণ করবে। তো মোটামুটি সবকিছুই প্ল্যান ম্যাফিক হয়। সেই গ্রুপ সম্পূর্ণ ক্যাম্পটাকে ঘিরে ফেলেছে এবং সেখানে আটকে পড়ে থাকা সব ইমিগ্রেন্টসদের সেখান থেকে উদ্ধার করছে। তবে সেই স্থানে এক ক্যাপ্টেন থাকতো, যার নাম হচ্ছে স্টিভেন জে লকজ, মানে যে সেই ক্যাম্পটা এবং সেখানকার সৈন্যদের লিড করছে। সে পারফিডিয়ার মুখোমুখি হয়। পারফিডিয়া তার বন্দুক এবং তার টুপিটা চুরি করে নেয় এবং তাকে হাত উঁচু করতে বলে। তবে সেই ক্যাপ্টেন বড় অশ্লীল নোংরা নজরে পারফিডিয়ার দিকে তাকাতে থাকে। মানে পারফিডিয়ার হাতে বন্দুক তো রয়েছে, তবে সেই ক্যাপ্টেনের মনে কোনো ভয় নেই। যাই হোক, সেই গ্রুপ সম্পূর্ণ ক্যাম্পটাকে দখল করে নিয়েছে, সব মানুষদের উদ্ধার করে নিয়েছে। তারা রীতিমতো তো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে দেশের সেই ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে। মানে তাদের বেসিক্যালি দাবি হচ্ছে ইমিগ্রেশন আইন টাইন সবগুলোকে পরিবর্তন করা ইত্যাদি। তো তাদের মিশন টিশন করে পারফিডিয়া এবং তার গ্রুপ সেখান থেকে তো যাচ্ছে। তবে সেই ক্যাপ্টেন তাকে জানায় যে, ক্যাপ্টেন অ্যাকচুয়ালি কর্নেল স্টিভেন জে লকজো, সে জানায় যে তার সাথে মানে পারফিডিয়ার সাথে তার আবারও দেখা হবে। যাই হোক, তারা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে প্যাট, যে একদম চুপচাপ ছিল, প্রথম থেকেই নার্ভাস ছিল, তার মধ্যে তো একদম জোশ আগুন ভরে ভরে ওঠে। সে যে একটা বড় বিপ্লবী সেটাই চেঁচিয়ে চেঁচিয়ে প্রমাণ করতে করতে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। তো যেমনটা বললাম, পারফিডিয়া এবং প্যাট তারা তো কাপল। তবে পারফিডিয়া যেন একটু এক্সট্রা হর্নি, মানে 24/7, মানে যে কোনো সময় সেটা মিশন করার দরুন হোক, পুলিশের থেকে পালানোর দরুন হোক, যে কোনো মুহূর্তে সে শুরু হয়ে যেতে পারে। তবে নিজেদের লক্ষ্য কিন্তু তারা ভ্রষ্ট হচ্ছে না। একটার পর একটা সরকারি স্ট্রাকচারগুলো তারা ধ্বংস করছে, শহরের পাওয়ার গ্রিডে হামলা চালানো, পুলিশদের উপরে হামলা চালানো, সবকিছুই চলছে। অন্যদিকে সেই কর্নেল, সে তো বলেছিল যে পারফিডিয়ার সাথে তার আবারও দেখা হবে, সে কিন্তু লুকিয়ে লুকিয়ে পারফিডিয়ার উপর নজর রাখছে। মানে পুলিশরা তাদের ধরতে পারছে না, তবে সেই কর্নেল লুকিয়ে লুকিয়ে তার রিসোর্স ব্যবহার করে সেই মেয়েটার উপরে নজর রাখছে। ব্যাপারটা হচ্ছে সেই মেয়েটাকে না সে ভুলতে পারছে না সেই রাতের ঘটনার পর থেকে। তো পারফিডিয়া এবং তার গ্রুপ পরবর্তী মিশন করছে, একটা অফিসে বোম টুম লাগাচ্ছে। তবে পারফিডিয়া সেই কর্নেলের হাতে ধরা পড়ে যায়। তবে সে কিন্তু পারফিডিয়াকে কিছুই বলে না। সে জাস্ট তার নিজের টুপি এবং বন্দুকটা, যেটা পারফিডিয়া তার থেকে চুরি করেছিল, সেটা চেয়েছে এবং সে পারফিডিয়াকে একটা সুযোগ দিয়েছে যে সে যদি স্বাধীনভাবে নিজের কাজটা চালিয়ে যেতে চায়, মানে যেটা করছে সেটাই যদি চালিয়ে যেতে চায়, তো আজকের রাতে তার হোটেলে যাতে আসে তার সাথে সাক্ষাৎ করতে। এবং পারফিডিয়া সেটাই করে। সেই কর্নেল কেয়ার করে না যে এরা কি আক্রমণ চালাচ্ছে, হ্যান ত্যান, তার কিছু যায় আসে না। সে শুধু এই মেয়েটার সাথে একটু সময় কাটাতে চায় এবং সেটাই হয়। পারফিডিয়ার কাছে তার নিজের মিশনটা এতটাই ইম্পর্টেন্ট যে সে সেই কর্নেলের কথাটা রাখে। আর তারপরে অনেকগুলো মাস কেটে গেছে। পারফিডিয়ার সাথে প্যাটের যেমন সম্পর্ক চলছিল, একটা হেলদি রিলেশন, তেমনই চলছে। বর্তমানে পারফিডিয়া প্রেগনেন্ট। তবে তাদের বিপ্লব কিন্তু থেমে যায়নি। অল্প সময়ের মধ্যেই পারফিডিয়া তার কন্যা সন্তানের জন্ম দেয়, যার নাম হচ্ছে শার্লিন। এখন প্যাট তাকে উপদেশ দেয় যে এখন হয়তো তাদের থেমে যাওয়ার সময় হয়ে গেছে, তাদের একটা ফ্যামিলি হয়েছে, একটা মেয়ে হয়েছে। তো এবার অন্তত এই বাচ্চাটার জন্য তাকে এবার থেমে যাওয়া উচিত এবং তাদের ফ্যামিলিতে ফোকাস করা উচিত। একটা নতুনভাবে জীবনটাকে শুরু করা প্রয়োজন তাদের। তবে পারফিডিয়া, তার কাছে তো রিভলিউশন সবার আগে। অন্যদিকে সেই কর্নেল কিন্তু এখনো সবকিছুর উপর নজর রেখে দিয়েছে। মানে পারফিডিয়ার ব্যাপারটা সে একদম পার্সোনালি নিয়ে রেখেছে। এই তো প্যাট একটা গ্রোসারি স্টোরে গেছে তার বাচ্চার জন্য কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। সেখানে সেই কর্নেল চলে আসে প্যাটকে কিছু প্রশ্ন করার জন্য যে তোমার কোনো বাচ্চা আছে, বাচ্চার জন্য কি সেই জিনিসপত্রগুলো তুমি কিনছো এবং সেই বাচ্চাটার নাম কি, এরকমই নানান প্রশ্ন সে করতে থাকে। এখন প্যাট একটু কনফিউজ যে এই মানুষটা এত প্রশ্ন কেন করছে। যাই হোক, সে ইগনোর করে দেয়। অন্যদিকে পারফিডিয়া, সে তো চলে গেছে বিপ্লব ঘটাতে। তারা গেছে একটা ব্যাংক ডাকাতি করতে এবং সেখানেই ঘটে যায় এক কাণ্ড। সেখানে এক সিকিউরিটি ছিল, সে একটু বেশি সাহস দেখাতে যায় এবং পারফিডিয়া তাকে গুলি মেরে হত্যা করে দেয় আর কি। তারপর সম্পূর্ণ পুলিশ ফোর্স তাদের পিছনে পড়ে এবং একটার পর একটা সেই ফ্রেঞ্চ 75 এর মেম্বারদের অ্যারেস্ট করা হয়।
পারফিডিয়া ধরা পড়ে গেছে এবং সেই কর্নেল তাকে ইন্টারোগেট করা শুরু করে। যেমনটা জানি পারফিডিয়ার প্রতি সেই কর্নেলের হৃদয়ে একটা সফট স্পট রয়েছে, সেই কারণে সে পারফিডিয়াকে একটা ফেভার করে যে তার কোনো লম্বা শাস্তি হবে না, বরং তাকে উইটনেস প্রোটেকশন দেওয়া হবে। শুধু পারফিডিয়ার জাস্ট একটাই কাজ করতে হবে যে তাদের সম্পূর্ণ গ্রুপের নাম বলে দিতে হবে এবং তারা কোথায় আছে এগুলো বলে দিতে হবে, এবং পারফিডিয়া সেটাই করে। সে বলে দেয় তার গ্রুপের ব্যাপারে সবকিছু। আর কি প্যাট তো ফেসে গিয়েছে, কারণ তার সাথে রয়েছে সেই ছোট বাচ্চা। তার আরেকজন সঙ্গী হাওয়ার্ড তাকে হেল্প করে। সে প্যাট এবং প্যাটের মেয়ের জন্য এক টাইপের ট্র্যাকার বানিয়ে দেয় যাতে তারা একে অপরের লোকেশনটা জানতে পারে, কারণ এমন অবস্থা যে তারা তো এখন ফোন ইউজ করতে পারবে না। পুলিশ চারিদিকে ছেয়ে গেছে, একটার পর একটা তাদের মেম্বারদের খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে। অন্যদিকে সেই কর্নেল স্টিভেন জে লগজ, তাকে তো পুরস্কার দেওয়া হচ্ছে, মেডেল অফ অনার দেওয়া হচ্ছে এই বড় সন্ত্রাসী গ্রুপটাকে ধরার জন্য। পারফিডিয়ার কাছে সুযোগ ছিল নিজের জীবনটা নতুন করে শুরু করার, তাকে একটা উইটনেস প্রোটেকশন তো দেওয়া হয়েছিল, তবে সে আর লুকিয়ে থাকে না, সরাসরি মেক্সিকোতে পালিয়ে চলে যায়। এখানে পড়ে থাকে প্যাট, সাথে রয়েছে তাদের মেয়ে অর্থাৎ শার্লিন, যেখান থেকে একটা নতুন স্টোরি শুরু হয়। 16টা বছর কেটে গেছে। শার্লিন এখন বড় হয়ে গেছে। সে একটা স্কুলে মার্শাল আর্ট শেখে, যেখানকার টিচার হচ্ছে কার্লোস, মানে পুরো নাম হচ্ছে সার্গিও সেন্ট কার্লোস। তারও একটা আলাদা গল্প আছে যেটা আমরা জানবো। তো শার্লিনকে সেখান থেকে পিক আপ করতে এসেছে তার পিতা অর্থাৎ প্যাট, যে বর্তমানে সারাদিন নেশাভান করেই কাটাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাকটেন ক্রসের স্ন্যাকচুরি সিটি নামক একটা জায়গাতে গা ঢাকা দিয়ে তারা বসবাস করছে। কোনো ধরনের কোনো কমিউনিকেশন নেই, সেলফোন, কোনো ধরনের নেটওয়ার্ক তারা ইউজ করে না যাতে তাদেরকে কেউ ট্র্যাক করতে পারে। অন্যদিকে এতগুলো বছর পরেও সেই কর্নেল স্টিভেন জে লগজ সে তার ডিউটি করে যাচ্ছে সেই ডিটেনশন সেন্টারে। তবে আচমকা তার একটা ডাক এসেছে। কারা ডেকে পাঠিয়েছে সেটা একদম সিক্রেট, তবে স্টিভেন অনুমান করে নিয়েছে যে কারা তাকে ডেকেছে। এটা হচ্ছে একটা সিক্রেট গ্রুপ যাদেরকে দ্য ক্রিসমাস ক্লাব বলা হয়। এটা হচ্ছে একটা হোয়াইট সুপ্রিমেসিস্টদের একটা গ্রুপ, যারা ভিন্ন ভাষা ভিন্ন কালচারের মানুষদের এগেনস্টে নানান ধরনের বিদ্বেষমূলক আচরণ করে বেড়ায় এবং তারা নিজেদেরকে সুপিরিয়র মনে করে। তো সেই কর্নেল এই গ্রুপে জয়েন হতে চায়, তবে অনেক ক্রাইটেরিয়া রয়েছে। তাকে এই আমেরিকান মাটিতেই জন্ম নিতে হবে, কোনো ধরনের টেররিস্ট বা অ্যান্টি ন্যাশনাল মানুষদের এগেনস্টে কোনো সফট কাজকর্ম তার করা যাবে না, কোনো ভিন্ন বর্ণের মানুষদের সাথে কোনো শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না, এরকমই নানান নিয়ম কানুন রয়েছে। কর্নেল জানে যে সে একদম পিওর, একদম স্বচ্ছ, একদম পবিত্র, তবে কতটা পবিত্র তার প্রমাণ তো আমরা পেয়ে গেছি। পারফিডিয়ার সাথে তার যেটা হয়েছিল সেই বিষয়টাকে তো সে এতদিন গোপন করে রেখেছে, অবশ্যই এখানেও সেটা বলতে পারবে না। যাই হোক, এই ক্লাব মেম্বাররা কিছুদিন সময় চেয়েছে এই কর্নেলের ব্যাপারে সব ইনফরমেশনগুলো তারা জোগাড় করবে, কারণ তাদেরও তো জানতে হবে যে সেই গ্রুপে যে লোকটা আসছে তার ব্যাকগ্রাউন্ড কেমন, সে কী কাজ করেছে। এখন এই কর্নেল তাদের ফেভারে এই কারণে আছে যে ইমিগ্রেন্টদের এগেনস্টে সে যে কাজগুলো করেছে, মানে সেই সন্ত্রাসী সংগঠন এবং সেই ইমিগ্রেন্টগুলোকে ধরে ধরে আটকানো, তাদের জেলে পড়া, এইসব কাজগুলো করেছে। তো সেই কারণে বহু সুনাম তো অর্জন করেছে এই সোসাইটিতে সে। তবে তারও যে সিক্রেট অনেক কিছু রয়েছে এটা তো অনেকে জানে না, এবং কর্নেলের মনে এইটাই তো ভয় যে যদি এই গ্রুপ সেই ব্যাপারে জেনে যায় তাহলে এই গ্রুপের মেম্বার সে হতে পারবে না। সেই কারণে কর্নেল তার সেই পুরনো মিশন আবার শুরু করে। ঠিক 16 বছর আগে সেই ফ্রেঞ্চ 75 গ্রুপের যে মেম্বাররা পালিয়ে গেছিল তাদের সবাইকে সে আবারও খোঁজা শুরু করে, কারণ সে চায় না যে তার এবং পারফিডিয়ার সম্পর্কের কথাটা বাইরে জানাজানি হোক। এছাড়াও একটা বড় সিক্রেট সে এখনো লুকিয়ে রেখেছে, যেটা আপনাদের একটু বাদেই জানাবো। তো লগজ সেই ইমিগ্রেশন এবং ড্রাগ এনফোর্সমেন্টের নাম দিয়ে তার এই মিশনটা শুরু করে। প্রথমে হাওয়ার্ড নামক সেই মানুষটাকে ধরে, যে সেই ফ্রেঞ্চ 75 গ্রুপের একজন মেম্বার ছিল। তো যেহেতু পুলিশেরা তাকে তুলে নিয়ে গেছে, সেই মুহূর্তে তার সঙ্গীরা একটা ডিস্ট্রেস সিগন্যাল চারিদিকে ছড়িয়ে দেয়, মানে সেই গ্রুপের যেসব মেম্বাররা চারিদিকে ছড়িয়ে রয়েছে তাদের কাছে সেই এসওএসটা চলে যাবে এবং তারা সাবধান হয়ে যাবে যাতে তারা পালানোর একটা সুযোগ পেয়ে যায়। তো পুলিশেরা সেই হাওয়ার্ডকে তো ইন্টারোগেট করা শুরু করে, এবং হাওয়ার্ড অবশ্যই তো কিছু বলে না প্রথমে, তবে তার ফ্যামিলিকে নিয়ে যখন তাকে ভয় দেখানো হয় তখন বাধ্য হয়ে সে জানিয়ে দেয় যে প্যাট এবং শার্লিন তারা কোথায় লুকিয়ে রয়েছে। এবং যদিও তারা দুজনেই এখন নাম পরিবর্তন করে রয়েছে, প্যাটের নাম বর্তমানে বব এবং শার্লিনকে সবাই উইলা নামে চেনে, যারা বর্তমানে ব্যাকটেন ক্রসে বসবাস করে। তো এই সব ইনফরমেশন কর্নেল লগজ কিন্তু জানতে পেরে গেছে এবার। আর কি সম্পূর্ণ ফোর্স নিয়ে সে সেখানে চলে যায় জাস্ট এই দুটো মানুষকে ধরবে বলে। অন্যদিকে প্যাট, যে বর্তমানে নেশাভান করে সারাটা দিন কাটায়, সে তার মেয়েকে নিয়ে খুবই চিন্তিত, কারণ শত্রু তো তার চারদিকে। সে তার মেয়েকে অত সহজে বাইরে যেতে দেয় না, দূরে যেতে দেয় না, অবশ্যই ফোনও তো ইউজ করতে দেয় না, যেটা নিয়ে তার মেয়ের মনে অনেক রাগ। যাই হোক, শার্লিনের সব বন্ধুরা এসেছে, আজকে স্কুলে তাদের একটা ইভেন্ট রয়েছে, একটা পার্টি রয়েছে, সেখানে সে যাবে। প্যাট যেতে দিতে চাইছিল না, তবে মেয়ের অনেক রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়। মনে হচ্ছে হাওয়ার্ড প্যাট এবং তার মেয়ের জন্য এক টাইপের ট্র্যাকিং ডিভাইস বানিয়ে দিয়েছিল যাতে তারা একে অপরের লোকেশনটা জানতে পারে। তো শার্লিন তো সেই পার্টিতে গিয়েছে, তবে তার কাছে যে সেই ডিভাইসটা রয়েছে সেটা আচমকা ব্লিঙ্ক হচ্ছে, সেটা আচমকা সিগন্যাল দিচ্ছে। সে বুঝতে পারে না যে কি হচ্ছে। সেই মুহূর্তে ওয়াশরুমে, মানে তার কাছে আর একজন মহিলা চলে আসে, যার নাম হচ্ছে ডিয়েন্ড্রা।
সেও হচ্ছে সেই ফ্রেঞ্চ 75-এর একজন পুরনো মেম্বার। যেমনটা আমরা জানি যে SOS তো চারিদিকে ছড়িয়ে পড়েছে, সব পুরনো মেম্বাররা সাবধান হয়ে পড়ছে এবং লুকিয়ে পড়ছে। তো সে এখানে এসেছে শার্লিনকে সাবধানে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই সেই মেয়েটা প্রথমে কিছুই বিশ্বাস করছে না, সে এরকম একটা অচেনা মানুষের সাথে কেনই বা যাবে। তবে ডুয়েনরা তাকে অনেকভাবে কনভিন্স করায় এবং অবশেষে তার গাড়িতে চেপে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। মানে পুলিশেরা অলরেডি সেখানে রেইড মেরে দিয়েছে। অন্যদিকে প্যাট, তার তো কোনো ধারণাই নেই, ঘরে বসে নেশা করছে। সেই মুহূর্তে তার ফোন আসে আচমকা। তাদের সেই পুরনো গ্রুপ, তারা ফোন করেছে, তাকে সব ব্যাপারটা জানায় যে কেন এই মুহূর্তে তাকে পালাতে হবে এই স্থান ত্যাগ করে। সব পুরনো মেম্বাররা একটা স্থানে মিট করবে, তাদের রান্ডেভিউ পয়েন্ট। কিন্তু প্যাট, সে তো ব্যাটা ভুলে গিয়েছে। মানে এতগুলো বছর কেটে গিয়েছে, সব কিছু সে ভুলে গিয়েছে, তাদের কোডগুলোও সে ভুলে গিয়েছে। সে যে একটা সেই ফ্রেঞ্চ 75-এর যে মেম্বার, সেটা তাকে প্রমাণ করার জন্য তো কিছু কোড বলতে হবে। তার তো কিছুই মনে নেই। এখন সে এখান থেকে পালাবে কি করে? অলরেডি পুলিশেরা তার ঘরেও রেড মেরে দিয়েছে এবং সে একটা টানেল ধরে কোনো মতে সেখান থেকে তো বাইরে বেরোয়। মানে সেই সৈনিকদের বিষাক্ত গ্যাস তার চোখ মুখ তো জ্বালিয়ে দিয়েছে। কোনো মতে ছটপট করতে করতেই সেখান থেকে সে বেরিয়েছে এবং একটা পে ফোন থেকে সে সেই নাম্বারে ফোন করে যে নাম্বার থেকে তার ফোন এসেছিল। প্যাট জাস্ট জানতে চায় যে সেই রান্ডিভু পয়েন্টটা কোথায়, মানে কোথায় তারা মিট করবে। তবে তাকে তো সেটা বলা হবে না, এবং তাকে যদি সেটা বলা হয় তো তাকে একটা অ্যান্সার দিতে হবে, একটা কোড, যে এখন কি সময়। কিন্তু প্যাট এতগুলো বছরের নেশাভান করে এমন অবস্থা হয়েছে যে তার পুরনো সব কোড সব কিছু সে ভুলে গিয়েছে, তার কিচ্ছু মনে নেই। যার ফলে ফোনের ওপারে থাকে সেই মানুষটা তাকে কোনো ধরনের হেল্প করে না। প্যাট তো এখন বুঝে উঠতে পারছে না যে সে যাবে কোথায়, পালাবে কোথায়। সে সরাসরি চলে যায় শার্লিনের সেই ক্যারেটে স্কুলে, সেই যে টিচার অর্থাৎ কার্লোসের কাছে। কার্লোস, সে কিন্তু অলরেডি একটা রেবেল গ্রুপের মেম্বার। একই সাথে যেসব আনডকুমেন্টেড ইমিগ্রেন্টসরা এখানে বসবাস করছে তাদের বহু মানুষকে আশ্রয় দিয়েছে সে। একই সাথে পুলিশেরা ইমিগ্রেন্টসদের এগেনস্টেই একটা বড় অপারেশন শুরু করেছে এখন। তো প্যাট বুঝে গেছে যে সাহায্য যদি কেউ করতে পারে তো এই মানুষটাই সাহায্য করবে। তো কার্লোস সেই কারণে প্যাটকে নিয়ে চলে যায় তার নিজের বাড়িতে। তবে প্যাটের মনে চিন্তা রয়েছে যে তার মেয়েটা কোথায় গেল, তার মেয়েটাকে তো খুঁজতে হবে। তার মেয়ের কাছে সেই ট্র্যাকারটা রয়েছে, সেটাকে ট্র্যাক করার জন্য তার যে ডিভাইসটা রয়েছে সেটাতে নেই চার্জ। যেমন তেমন ফোন থেকে সে ট্র্যাক করতে পারবে না, পুলিশেরা তাকে ধরে নেবে। সেই কারণে তার কাছে থাকা সেই ডিভাইসটা দিয়েই ট্র্যাক করতে হবে যেটাতে চার্জ নেই, এবং সেটাকে চার্জ করা নিয়ে শুরু হয়েছে আর এক সমস্যা। অন্যদিকে সেই ক্যারেট টিচার, যাকে সবাই সেন্সেই বলে ডাকে, সে তার লোকেশনে গিয়ে পৌঁছায়। মোটামুটি বহু মানুষদের সে আশ্রয় দিয়েছে, সবাইকে একত্রিত করছে এবং সেফ জায়গায় পাঠাচ্ছে যাতে পুলিশদের হাতে না তারা ধরা পড়ে যায়। মানে শহর জুড়ে যে কেওটিক সিচুয়েশনটা তৈরি হয়েছে, এর মধ্যে সেন্সেই ববকে বাঁচাবে না নিজের লোকদের বাঁচাবে সেটাই সে বুঝে উঠতে পারছে না। যাই হোক, আমি প্যাটকে বহুবার বব বলে ডাকছি, অ্যাকচুয়ালি সে তো তার নাম পরিবর্তন করেছে, সবাই থেকে বব বলেই ডাকছে। তো প্যাট কি বব, যাই হোক, সে কোনোভাবে সেখানে ফোনটা চার্জ করে আবারও সেই নাম্বারে ফোন করে এবং তাকে জিজ্ঞেস করে যে রান্ডিভু পয়েন্টটা কোথায়, মানে কোথায় তাদেরকে সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে। তবে যেহেতু প্যাট সেই পাসওয়ার্ডটা বলতে পারছে না, কোড বলতে পারছে না, সেই কারণে তাকে অ্যান্সার দেওয়া হচ্ছে না। সে প্রচন্ড উগ্র হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, গালায় গালাজ করছে, তবে কোনো লাভ নেই। প্যাট অবশ্যই তাকে জিজ্ঞেস করে যে তার সিনিয়রকে, তার সাথে সে ফোনে কথা বলবে, এবং তার সিনিয়র হচ্ছে প্যাটেরই এক পুরনো বন্ধু, যার সাথে কথা বলে অবশেষে তারা বুঝতে পারে যে না, এটাই হচ্ছে সেই প্যাট, সেই ওয়ার হিরো, সেই ফ্রেঞ্চ 75-এর একজন মেম্বার, এবং অবশেষে তাকে সেই রান্ডিভু পয়েন্টটা বলে দেওয়া হয়। যাই হোক, তাদের যে স্থানে দেখা করতে হবে সেটার নাম হচ্ছে সিস্টার্স অফ দ্য ব্রেভ বিভার, মানে কিছু নানরা সেখানে থাকে। অন্যদিকে সেই সেন্সেই, সেখানে তো এক তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, পুলিশেরা চারপাশটা ঘিরে ফেলেছে, তারা তো প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে প্যাটকেও সেখান থেকে পালাতে হবে। তো বিজি নামক একটা ছেলের উপরে দায়িত্ব পড়েছে প্যাটকে নিরাপদে সেই স্থান থেকে বার করার। তো বার করার একটাই আস্থা, সেটা হচ্ছে সেই বিল্ডিং এর ছাদ দিয়ে তাদের বেরোতে হবে, এবং সেটা করতে গিয়ে ছাদ দিয়ে সে পড়ে যায় এবং পুলিশদের হাতে সে ধরা পড়ে যায়। অন্যদিকে সৈনিকরা শার্লিনের সব বন্ধুদের ডেকে ডেকে প্রশ্ন করা শুরু করে। সব বন্ধুদের কাছে একটাই কথা যে শার্লিন কোনো ফোন ইউজ করতো না, যেটা সেই সৈনিকরা তো বিশ্বাস করছিল না প্রথমে। তবে অবশেষে তাদের মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে যায়। শার্লিন অ্যাকচুয়ালি লুকিয়ে লুকিয়ে একটা ফোন ইউজ করতো, যে ব্যাপারটা তার পিতা অর্থাৎ প্যাট জানতো না। ইভেন ডিয়েন্ড্রে যখন শার্লিনকে সেই স্থান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সেও শার্লিনকে জিজ্ঞেস করে যে তার কাছে কোনো ফোন বা কিছু আছে নাকি। শার্লিন না বলেছিল। তবে সে যখন দেখা যায় শার্লিনের কাছে থাকা ফোনটা আচমকা রিং করে বসে, সেও খেপে যায়। ব্যাপারটা সিরিয়াস, পুলিশেরা যখন তখন তাদেরকে ট্রেস করতে পারে, এবং যেটা করবে তারা। যাই হোক, রাস্তার মাঝেই তার সেই ফোনটা ফেলে দেওয়া হয় এবং শার্লিনকে পৌঁছে দেওয়া হয় সেই স্থানে যেখানে সেই নার্সগুলো থাকে। যেমনটা বললাম, জায়গাটার নাম হচ্ছে সিস্টার অফ দ্য ব্রেভ বিভার্স। এখন এই মানুষগুলো এই নানদের ছদ্মবেশেই তো থাকে, তবে তারাও সেই ফ্রেঞ্চ 75-এর মেম্বার ছিল। এখন গা ঢাকা দেওয়ার জন্য মানুষ অনেক কিছুই করে। অন্যদিকে টিম স্মিথ নামক আরেকজন মানুষ সেই হোয়াইট সুপ্রিমেসিসদের যে গ্রুপটা ছিল না, দ্য ক্রিসমাস ক্লাব, তাদের সাথে সাক্ষাৎ করে।
এখন সেই গ্রুপের আড্ডাখানা তো একদম অবশ্যই সিক্রেটই হবে, একটা বাড়ির বেসমেন্টে। তো সেখানে টিমকে ডেকে পাঠানো হয়েছে একটা কাজের জন্য। ব্যাপারটা হচ্ছে যে তারা খুব শীঘ্রই সেই কর্নেল স্টিভেন যে লকজকে তাদের এক নতুন মেম্বার হিসেবে অ্যাপয়েন্ট করতো, এই ক্লাবের মেম্বারশিপ দিত। তবে সেই কর্নেলের এগেনস্টে বহু খবর তারা পেয়েছে। ব্যাপারটা হচ্ছে সেই কর্নেলের একটা বাচ্চাও রয়েছে যে মিক্সড রেসের, অর্থাৎ ভিন্ন কালার ভিন্ন রক্তের। সেই প্রায় 15-16 বছর আগে যখন সেই ফ্রেঞ্চ 75 গ্রুপের সব মেম্বারদের ধরা হচ্ছিল, তখন একজন পুলিশকে একজন মেম্বার বয়ান দিয়েছিল যে সেই কর্নেল তাদের এক মেম্বারের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল, এবং তখন থেকে সেই বয়ানটা তাদের সেই ডকুমেন্টেই ছিল, কিন্তু এতদিন তাদের চোখ পড়েনি। তাদের সৌভাগ্য যে সময় মতন এখন সেটাতে চোখ পড়েছে। তো তারা আরও ছানবিন করে, আরও ইনভেস্টিগেশন করে, এবং সেখান থেকে তারা জানতে পারে যে কর্নেলের সাথে যার সম্পর্ক হয়েছিল তার নাম হচ্ছে পারফিডিয়া, অর্থাৎ সে একমাত্র ফ্রেঞ্চ গ্রুপের মেম্বার যাকে উইটনেস প্রোটেকশনে রাখা হয়েছিল এবং যাকে অ্যারেস্ট করেছিল স্বয়ং সেই কর্নেলই। পারফিডিয়া এখন কোথায় সেটা কেউ জানে না, সে পালিয়ে গেছে। অনেকে বলছে কিউবাতে রয়েছে বা অন্যান্য দেশে রয়েছে। তবে সেটা ম্যাটার না, ম্যাটার এইটাই যে কর্নেল এতদিন ধরে তাদেরকে মিথ্যে কথা বলে যে বোকা বানিয়েছে, এটাকে তারা মেনে নিতে পারছে না। কর্নেল তার সম্পূর্ণ মিলিটারি পাওয়ার ব্যবহার করছে তার সেই অবৈধ বাচ্চাটাকে খোঁজার জন্য, এবং কে সেই অবৈধ বাচ্চাটা, সেটাই হচ্ছে শার্লিন। মনে আছে তো পারফিডিয়ার সাথে কর্নেলের সেই হোটেলে সেই রাতের গল্পটা? তারপরেরই ফলাফল হচ্ছে শার্লিন, যে ব্যাপারটা কিন্তু প্যাট জানে। ইভেন প্যাট তার মেয়েকে কিন্তু সত্য কথাগুলো জানায়নি। সে তার মেয়েকে এটাও জানায়নি যে তার মাই কিন্তু তাদের সব গ্রুপের সবার ঠিকানাগুলো বলে দিয়েছিল, বেইমানি করেছিল তাদের গ্রুপের সাথে। বরং সে তার মেয়েকে গল্প শুনিয়েছিল যে তার মা একজন সাহসী যোদ্ধা ছিল যাকে এই সৈন্যরা হত্যা করেছে। তো কর্নেল তার সেই অবৈধ মেয়েকে খুঁজছে, এবং সেটাকে খোঁজার জন্য সে একজন নেটিভ মানুষকেও ভাড়া করেছে যার নাম হচ্ছে অ্যাভেন্টি কিউ, একজন ইন্ডিজিনাস মানুষ। তো তাদের কাছে মোটামুটি সব প্রমাণই চলে এসেছে যে সেই কর্নেল তার সম্পূর্ণ মিলিটারি পাওয়ার কেন ইউজ করছে, কেন একটা ইন্ডিজিনাস মানুষকে ভাড়া করেছে জাস্ট একজন মানুষকে খোঁজার জন্য। মোটামুটি সব খবর তারা গ্যাদার করে নিয়েছে। তবে এখন তাদের কাজ কি? এখন তাদের কাজ হচ্ছে যে নোংরাটা সেই কর্নেল ছড়িয়েছে সেটাকে পরিষ্কার করতে হবে। নোংরাটাকে কর্নেল নিজেই, কর্নেলই তো তাদেরকে বোকা বানিয়েছে, মিথ্যে কথা বলেছিল যে সে নাকি একদম পিওর, স্বচ্ছ, একদম পরিষ্কার, যেটা সে না। তো তার একমাত্র শাস্তি তার মৃত্যু, আর সেই জন্যই টিমকে ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে প্যাটকে তো পুলিশেরা ধরে নিয়েছিল। প্যাট তো নিজের ভিন্ন ভিন্ন নাম বলছে, মানে অরিজিনাল নামটা তো বলেনি। যদিও সে আহত সেই কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তবে সেই হসপিটালের নার্স সেও সেই রেবেল গ্রুপের একজন মেম্বার, একই সাথে সেই সেন্সের একজন পরিচিত মানুষ। তো তাদেরই সাহায্য নিয়ে প্যাট চুপচাপ সেই হসপিটাল থেকে বেরিয়ে সেন্সের সেই গাড়িতে চেপে পালায়। অন্যদিকে শার্লিনের সেই ফোনটা যতক্ষণ অন ছিল, পুলিশে তো সেটা লাস্ট লোকেশন ট্র্যাক করে নিয়েছে। কর্নেল তার সম্পূর্ণ ফোর্স নিয়ে সেখানে চলে যায় এবং একজন উইটনেসের থেকে জানতেও পেরে যায় যে সেই গাড়িটা কোথায় যাচ্ছিল। কর্নেল তার সম্পূর্ণ ফোর্স নিয়ে সেখানে রওনা দেয়, অর্থাৎ সেই সিস্টার অফ দ্য ব্রেভ বিভার যেখানে সেই নান্সগুলো থাকে সেখানে রেইড মারে এবং শার্লিনকে ধরে নেয়। কর্নেল তার মুখোমুখি হয় এবং সে এতক্ষণ যেটা করতে চেয়েছিল সেটাই সে করে। সে দেখার চেষ্টা করে যে আদৌ শার্লিন তার নিজের মেয়ে কিনা। মোটামুটি ডিএনএ টেস্টের সব কিটসগুলো সে নিয়ে চলে এসেছে এবং সেখানে সেটাই সে করে। আর আনফর্চুনেটলি তাদের ডিএনএ ম্যাচ করে যায়। মানে কর্নেল চাইছিল না তাকে হত্যা করতে, বাট তার কাছে আর কোনো রাস্তা নেই। সত্যি কথা বলতে এইসব মিশন টিশনে তার কোনো যায় আসে না। সে জাস্ট ওই ক্লাবে জয়েন করতে চায় বলেই কর্নেল এত কিছু করছে। সে শার্লিনের মাকেও হত্যা করতে চায়নি, শার্লিনকেও হত্যা করতে চায়নি, বাট বেচারা এখন এমন একটা জায়গায় ফেসে গেছে, সে আর কি করবে। সেই কারণে সে শার্লিনকে সেই স্থান থেকে নিয়ে চলে যাচ্ছে সেই অ্যাভেন্টি কিউ নামক সেই মানুষটার সাথে সাক্ষাৎ করতে, যেখানে তারা এই মেয়েটার ঠিকানা লাগিয়ে দেবে। অন্যদিকে প্যাট সেই সেন্সের সাথে ছিল, তবে তাদের পিছনে আচমকা পুলিশ তাড়া করে। বাধ্য হয় প্যাট রানিং গাড়ি থেকে ঝাঁপ মারে। সেন্সেই তাকে একটা বন্দুক দিয়ে দিয়েছিল, সেটা নিয়ে এবং একটা গাড়ি চুরি করে প্যাট সরাসরি সেই রান্ডেভিউ পয়েন্টে যায় যেখানে তার মেয়েকে রাখা হয়েছিল। তবে যতক্ষণে সে গিয়ে পৌঁছায় ততক্ষণে সেই কর্নেল তার মেয়েকে নিয়ে সেখান থেকে তো বেরোচ্ছে। প্যাটের কাছে একটা স্নাইপার রাইফেল ছিল যেটা দিয়ে একটা শটও সে মারতে পারে না। সে কর্নেল তো সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে প্যাট সেও সেখান থেকে গাড়ি নিয়ে পালায়। কর্নেল সে অ্যাভেন্টি কিউ নামক মানুষটার হাতে শার্লিনকে তুলে দেয়, তবে সেই মানুষটা জানায় যে সে কোনো বাচ্চা মেয়ের হত্যা করতে পারবে না। সেই কারণে কর্নেল তাকে আরেকটা মিশন দেয় যে কিছু মানুষের হাতে সেই মেয়েটাকে তুলে দিতে। তাদের একটা ফার রাইট মিলিশিয়া গ্রুপ রয়েছে, তারা সেই মেয়েটার একটা ঠিকানা লাগিয়ে দেবে। তো সেই মানুষটা সেই কারণে মেয়েটাকে নিয়ে যাচ্ছে সেই স্থানে। অন্যদিকে প্যাট সেও তো তার মেয়েকে খুঁজছে, বিভিন্ন মানুষদের থেকে প্রশ্ন করে গাড়ি নিয়ে এদিক ওদিক সে ছুটছে, কারণ সেই শুকনো মরুভূমির মধ্যে রাস্তা, কেউ এখানে হারিয়ে গেলে তো খুঁজে পাওয়া সম্ভব না। তবে সেই কর্নেলকে হত্যা করার জন্য সেই ক্রিসমাস ক্লাব টিম স্মিথ নামক একটা মানুষকে পাঠিয়েছিল না, সে সরাসরি শটগান দিয়ে কর্নেলকে শুট করে এবং কর্নেল তার গাড়িটা নিয়ে সরাসরি এক ভয়ঙ্করভাবে ক্র্যাশ করে। মোটমাট কর্নেলের গল্প সেখানেই শেষ, এমনটাই টিম মনে করে এবং সেখান থেকে বেরিয়ে যায়।
কিছুক্ষণ বাদে প্যাটও সেখানে গিয়ে পৌঁছায়, তবে সেও দেখে কর্নেলের সেই গাড়িটা ক্র্যাশ হয়ে রয়েছে, কর্নেলের বডিটাও রক্তাক্ত অবস্থায় সেখানে রয়েছে, তবে শার্লিন সেখানে নেই। প্যাট খুবই চিন্তিত যে তার মেয়ে গেল কোথায়। অন্যদিকে টিম যে তার ফার্স্ট মিশন করে নিয়েছে, অর্থাৎ সেই কর্নেলকে তো ঠিকানা লাগিয়ে দিয়েছে, এখন কর্নেলের সেই অবৈধ সন্তান যে রয়েছে তারও তো ঠিকানা লাগাতে হবে। সেও শার্লিনের খোঁজ করছে, তবে শার্লিনকে তো সেই অ্যাভ্যান্টিকিউ কিছু সৈনিকদের হাতে তুলে দিয়ে এসেছিল। অ্যাভ্যান্টিকিউ যে আচমকা তার মাইন্ড চেঞ্জ করে এবং সে মেয়েটাকে বাঁচানোর জন্য সেখানে চলে যায়, প্রত্যেকটা সৈন্যকে সে হত্যা করে, যেখানে সে নিজেও মারা যায় সেই লড়াইয়ে। অন্যদিকে শার্লিন যে বেঁচে গিয়েছিল সে একটা বন্দুক নিয়ে এবং অ্যাভ্যান্টিকিউর সেই গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এখানে একটা ইঁদুর বিড়ালের রেস শুরু হয়। শার্লিন তো পালাচ্ছে, তবে টিম সে ঠিক শার্লিনকে ট্র্যাক করে নিয়েছে, তবে তারা দুজন তো সেখানে নেই। প্যাট সেও তার মেয়েকে খুঁজছে। শার্লিন যথেষ্ট স্মার্ট, তার পিছনে টিম কিন্তু তাকে চেস করছিল, সেই কারণে সে তার গাড়িটাকে এমনভাবে রাস্তার মাঝখানে রেখে দিয়েছিল যাতে টিম দেখতে না পায় এবং সরাসরি তার গাড়িতে গিয়ে ঠুকে দেয়। একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, টিম তার গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, তখন শার্লিন তাকে কিছু কোড জিজ্ঞেস করে। টিম সেই উত্তরটা দিতে পারে না, সেই কারণে শার্লিন তাকে গুলি মেরে হত্যা করে দেয়। শার্লিন বুঝে যায় যে টিম তার পরিচিত বা কোনো ফ্রেন্ডলি মানুষ না। অন্যদিকে প্যাট সেও তাদের পিছু করতে করতে, রাস্তাটা এতটা লম্বা যার কারণে বহু দূর পর্যন্ত তারা দেখতে পাচ্ছিল এবং তাদের সেই গাড়িটা দূর থেকে দেখেই প্যাট তাদের পিছু করছিল। ফাইনালি প্যাট সেই স্থানে আসে এবং সে গাড়ি থেকে বাইরে বেরোয় হাতে বন্দুক নিয়ে। দূর থেকে শার্লিন আবারও প্যাটকে পাসওয়ার্ড জিজ্ঞেস করে। শার্লিন এতটা নার্ভাস হয়ে রয়েছে যে সেটা তার পিতা, সেটা সে বুঝতে পারছে না এবং প্যাট সে কিন্তু বুঝে যায় যে তার মেয়ে সেখানে রয়েছে। সেখানে একটা টেন্স সিচুয়েশন তৈরি হয়, কারণ শার্লিন প্রচণ্ড নার্ভাস হয়ে রয়েছে, সে যখন তখন গুলি চালিয়ে দিতে পারে। তবে প্যাট তার নিজের বন্দুকটা নিচে রাখে, সারেন্ডার করে এবং নিজের পরিচয়টা দেয়। অবশেষে শার্লিন বুঝতে পারে যে না, সে এখন সেফ, তার পিতা চলে এসেছে তাকে উদ্ধার করার জন্য। ফাইনালি এবং সেফলি তারা সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। তবে কর্নেল লকজো সে কিন্তু সেই অ্যাক্সিডেন্টে মরেনি, গুলি খেয়ে এবং অত বড় একটা কার অ্যাক্সিডেন্টও তার কিছু হয়নি, সে বেঁচে বেরিয়ে গেছে। অবশ্যই তার মুখের অবস্থাটা খুবই খারাপ এবং তাকে আবারও ডাকা হয় সেই গ্রুপ মিটিংয়ে, অর্থাৎ দ্য ক্রিসমাস অ্যাডভেঞ্চার ক্লাবে। কর্নেল লকজোকে সেই প্রশ্নগুলো করা হয় যে তার সাথে কি কোনো ভিন্ন বর্ণের মেয়ের কোনো রোম্যান্টিক রিলেশনশিপ হয়েছিল ইত্যাদি ব্যাপার। তখন কর্নেল লকজো জানায় যে তাকে নাকি ওষুধ দিয়ে, তাকে ড্রাগড করে তার সাথে উল্টোপাল্টা করা হয়েছিল, যেটাকে আমরা রিভার্স হ্যান যেটা বলতে পারি, নইলে এরকম কাজ সে কখনোই করতো না। যাই হোক, কিছু সময় পরে ফাইনাল রেজাল্ট আসে, তারা কর্নেল লকজোকে অবশেষে সেই দ্য ক্রিসমাস অ্যাডভেঞ্চার ক্লাবের মেম্বার বানিয়ে দেয়। সেই কর্নেলের মুখে তো চরম হাসি, এরকমই তো একটা জিনিস সে শুনতে চেয়েছিল। সেই কর্নেলকে তার পার্সোনাল অফিস, তার পার্সোনাল ক্যাবিন দেখিয়ে দেওয়া হয়, একটা দুর্দান্ত জায়গা। তার তো একদম খুশির ঠিকানা নেই, নতুন অফিসে একদম টেবিলের উপরে পা তুলে সে আরামসে এনজয় করছে। তবে কিছু সময় বাদে সে লক্ষ্য করে যে উপর থেকে এক টাইপের গ্যাস রিলিজ হচ্ছে এবং সে যতক্ষণে বুঝে উঠবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কর্নেল অজ্ঞান হয়ে গেছে বা মারা গেছে সেই গ্যাসে। কিছু সময় পরেই আমরা দেখি হ্যাজম্যাট স্যুট পরা কিছু মানুষেরা সেখানে ঢোকে, কর্নেলের বডিটা নিয়ে সরাসরি ক্রিমেট করে দেয়, তার কোনো চিহ্ন প্রমাণ আর কিছুই থাকবে না। অন্যদিকে প্যাট এবং তার মেয়ে নতুন করে তাদের লাইফ শুরু হচ্ছে। প্যাট পরফিডিয়ার পাঠানো একটা চিঠি এতদিন ধরে রেখে দিয়েছিল, তবে এখন সময় হয়েছে শার্লিন সেটা পড়তে পারে। শার্লিন সেটা পড়ে এবং সেখানে জানতে পারে যে তার মা তার ভুলগুলো স্বীকার করে। অ্যাকচুয়ালি শার্লিন তার মাকে ঘৃণা করা শুরু করে যখন থেকে সে জানতে পারে যে তার মাই তাদের এই গ্রুপের ব্যাপারে সবকিছু পুলিশদের জানিয়ে দিয়েছিল। তার মা প্রমিস করে যে হয়তো সে একদিন ফিরে আসবে তাদের কাছে আবার আগের মতন। যদিও শার্লিন সেই পুরনো কথা ধরে আর বসে নেই, সেও মুভ অন করে নিয়েছে এবং তার নতুন জীবনে পা ফেলে দিয়েছে। তার মধ্যে সেই প্রতিবাদী ছাপ চলে এসেছে ঠিক তার মায়ের মতন এবং সেও অকল্যান্ডের উদ্দেশ্যে বেরোচ্ছে এক প্রতিবাদ করবে বলে। তার পিতা প্যাট এবার আর তাকে থামায়নি, কারণ এবার সে রিয়েলাইজ করে নিয়েছে যে শার্লিন নিজের খেয়াল নিজে রাখতে পারবে আর কি। শার্লিন তারপর বেরিয়ে পড়ে এক নতুন লড়াইয়ের উদ্দেশ্যে এবং প্যাট তার জীবন যেমন চলছিল বিন্দাস আরাম করে নেশামান করে তেমনভাবেই চলছে। আর এটা দিয়েই এই সিনেমাটা শেষ হয়। সিনেমার টাইটেলটা যেমন রয়েছে ওয়ান ব্যাটেল আফটার আনাদার, আমি মনে করি একদম পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল এটা। এক লড়াই শেষ করে আর এক লড়াই শুরু। নাও এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এই সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে, রেয়ারলি কিছু সিনেমা থাকে যেখানে আপনি সিনেমা ফিল পাবেন, এটা এরকমই একটা সিনেমা। অ্যাজ ইউজুয়াল লিওনার্দো ডিকাপ্রিও তার নিজের সেরাটাই দিয়েছে। তবে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেও একদমই ভুলবেন না, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।